আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী শিক্ষক গণিত, টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ টাঙ্গাইল। তোমাদেরকে টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি নিয়ে আসছি দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের 12 অধ্যায়ের তড়িতের চৌম্বক ক্রিয়ার গাণিতিক সমস্যা। আমরা গত 2টা ক্লাস আমি এটার উপর করিয়েছি। আজকে আমি তোমাদেরকে এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলোর উপরে আমি আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা চলে যাই আমাদের পাঠে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখানে একটা অঙ্ক ডাক লিখেছি। একটি ট্রান্সফরমারের গৌণ ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:40 এবং মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 4 অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ 220 ভোল্ট। এটা হলো আমার প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা, এখন প্রশ্ন হলো আমাদের ট্রান্সফরমারটি কোন ধরনের। ট্রান্সফরমারটির গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ বের করো। এরপরে প্রশ্ন, প্রদত্ত গৌণ ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত পরিবর্তন করে 1:60 করলে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ ও বিভবের কোনো পরিবর্তন হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নগুলো দেখলাম, এখন আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন কি, ট্রান্সফরমারটি কোন ধরনের। আমরা কিন্তু গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম যে ট্রান্সফরমার 2 প্রকার। একটা হলো উচ্চধাপী আরোহী, বাকি স্টেপ আপ ট্রান্সফরমার। যে ট্রান্সফরমারে প্রাইমারি কয়েলের তুলনায় সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা বেশি। অর্থাৎ আমরা যদি প্রাইমারি কয়েলে যে এসি ভোল্ট প্রয়োগ করব সেটা সেকেন্ডারি কয়েলে বেড়ে যায়, তাহলে ওইটার নাম হলো কি উচ্চধাপী আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলী আর মুখ্য কুণ্ডলী পাক সংখ্যার অনুপাত কত, 1:40। তার মানে কি বোঝাচ্ছে, যদি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 1 হয় তাহলে মুখ্য কুণ্ডলী কত হবে, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 40 হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কম, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কি বেশি। এখানে কি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কম এবং মুখ্য কুণ্ডলীর কি পাক সংখ্যা বেশি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো এটা কি ধরনের ট্রান্সফরমার হতে পারে। আমরা পড়েছি যে ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি আর মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কম, সেটা হলো কি উচ্চধাপী বা স্টেপ আপ ট্রান্সফরমার। আর যে ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কম আর মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বেশি, সেটা হলো কি নিম্নধাপী অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো এটা কি ধরনের ট্রান্সফরমার হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যেহেতু এখানে কি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কম আর মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কি বেশি, তাই আমরা বলতে পারি এটা হলো কি তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে উত্তর কি হবে, ট্রান্সফরমারটি কি নিম্ন ধাপী বাকি অবরোহী বাকি স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে আমরা কি বলবো, ট্রান্সফরমারটি নিম্ন ধাপী বা অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। যেহেতু কি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কম আর মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কি বেশি, অতএব এটা কি নিম্নধাপী অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একটা প্রশ্ন উত্তর আমরা পেয়ে গেলাম। এরপর দ্বিতীয় প্রশ্ন উত্তর আমরা চলে যাব। দ্বিতীয় প্রশ্ন আমাকে কি বলেছে, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ বের করো।
গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ বের করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখব এখানে কি দেওয়া আছে, লিখব এখানে কি দেওয়া আছে, গৌণ ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত, পাক সংখ্যার অনুপাত গৌণ কি সেকেন্ডারি। আমরা এখানে লিখতে পারি NS is to NP কত 1:40। এটাকে আমরা কি লিখতে পারি 1/40। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি লিখলাম, যেখানে দেওয়া আছে গৌণ ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:40। এরপর কি আছে, মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। তাহলে আমরা কি লিখব এখানে, মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, আমরা এখানে কি লিখব, মুখ্য কুণ্ডলী কি মানে প্রাইমারি, মানে প্রিন্সিপাল প্রাইমারি, তাহলে কিংবা আইপি কত লিখব 4 অ্যাম্পিয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমার কি লিখেছে, এবং ভোল্টেজ কত 220 ভোল্ট। তাহলে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজকে আমরা লিখতে পারি বিপিউ, লিখতে পারি ইপিউ, লিখতে পারি। আমরা যদি এখানে লিখি মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ কি লিখব, বিপি কত 220 ভোল্ট। আমরা বের করব কি গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত, কি লিখবো আমরা, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। গৌণ কুণ্ডলীর আমরা এখানে লিখে দেই, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ IS = হোয়াট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে গত ক্লাসে তোমাদের সূত্র দেখিয়েছিলাম, এখন আমরা সেই সূত্র এখানে আমরা প্রয়োগ করব। তাহলে আমরা দেখো এখানে কি সূত্র প্রয়োগ করতে পারি। আমার NS তোমরা এখানে লিখে দাও, অতএব NS ভাগ NP এত। তাহলে এখানে আমরা NS NPর মান জানি এবং IPর মান জানি, আমাকে IS বের করতে হবে। তাহলে আমাকে সূত্র হবে কি NS NP IP IS, এদের দ্বারা সূত্র হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা লেখো, আমরা জানি, আমরা পাক সংখ্যা এবং তড়িৎ প্রবাহ কেমন জানো, ব্যস্ত অনুপাতিক। পাক সংখ্যা এবং তড়িৎ প্রবাহ কেমন, ব্যস্ত অনুপাতিক। আমরা লিখতে পারি NS NP আচ্ছা ইকুয়াল IP ভাগ IS। তাহলে আমরা এখন কি করব, আমরা IS এর মান আমরা বের করব। তাহলে আমরা আর গুণ করি, NS IS ইকুয়াল NP ইন্টু IP। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কার মান বের করব, IS এর মান বের। তাহলে কি করব, এখানে ISটা রেখে আর NS কি হবে, ভাগ হয়ে চলে যাবে। তাহলে আমরা কি লিখব, NP ইন্টু IP ভাগ কত NS। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এখানে মান বসিয়ে দিব। দেখো আমরা এখন এখানে মান বসাও। আমাদের ওখানে মান ছিল কার, NS ভাগ NP ছিল কত 1/40, 1/40। এখন আমাদের এখানে কি আছে, NP ভাগ NS। তাহলে মানটা কিন্তু কি হবে, পরিবর্তন হয়ে যাবে। মানটা কিন্তু কি হবে, পরিবর্তন হয়ে যাবে। তুমি লেখো এখানে যে এই 40 ইন্টু কত IP, কত IP কত 4।
তাহলে আমাদের এখন এখানে কত হলো, 4 4 16, কত 160। তাহলে আমাদের আইএস কত হলো, এত অ্যাম্পিয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি কি পেয়ে গেলাম, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আমরা পেয়ে গেলাম। গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আমরা কি পেয়ে গেলাম, কত পেলাম, 160, 160। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পরের ধাপে চলে যাই। পরের অঙ্ক আমাকে বলেছে যে প্রদত্ত গৌণ ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত পরিবর্তন করে 1:60 করলে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ বিভবের কোনো পরিবর্তন হবে কিনা। তাহলে শিক্ষা আমাদের এই যে আমাদের গৌণ ও মুখ্য কুণ্ডলীর তড়িৎ পাক সংখ্যা কত ছিল, এখানে ছিল 1:40, আর মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আমাদের দরকার নেই এটা। এখন আমাকে এই আমরা কিন্তু অলরেডি এই গৌণ ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:40 দ্বারা কিন্তু আমরা কি করছি, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আমরা বের করেছি। এখন আমরা এই 1:40 দিয়ে আমি গৌণ কুণ্ডলীর ভোল্টেজ বের করব। গৌণ কুণ্ডলীর কি বের করব, ভোল্টেজ বের করব। তারপরে তুমি দেখো, তাহলে আমরা পরের অঙ্ক করতে গিয়ে আমরা লিখব যে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইএস কত পেলাম, এত অ্যাম্পিয়ার। এখন আমাকে কি করতে হবে, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ আমাকে বের করতে হবে। তাহলে আমি কি সূত্র লিখবো জানো, সূত্র লিখব যে আবার লিখব এনএস ভাগ এনপি সমানুপাতিক। ভোল্টেজ কিন্তু কেমন, সমানুপাতিক। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিএস ভাগ ভিপি। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আমরা মান বসিয়ে দিই, এটার মান কত, 1/40 ইকুয়াল বিএস এর কি মান দেওয়া আছে, বিএস এর মান নেই তাই না। ভিপি কত আমাদের, ভিপি কত 220 ভোল্ট। তাহলে আমরা এখন আর গুণ করি, কত হবে 40 ভিএস ইকুয়াল 220। আমরা এটা বসে দিই। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এখন আমরা কি লিখবো, বিএস কত হবে 220 ভাগ কত 40। তাহলে কত হবে, ভাগ করে দাও, কত হবে বিএস 5.5 ভোল্ট। তাহলে আমরা কিন্তু কি যে গৌণ আর মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:40। এখন আমরা কি করব, পাক সংখ্যার অনুপাত পরিবর্তন করে এই মানগুলো আমরা বের করব। বের করার পরে দুইটা আমরা কম্পেয়ার করব। শিক্ষার্থী বন্ধুরা এখন তুমি মনে করো গৌণ আর মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:40 1:60 হলো মনে করো। আমার প্রশ্ন এটা দেওয়া আছে, যদি গৌণ ও মুখ্য কুণ্ডলীর অনুপাত পরিবর্তন করে 1:60 করা হয়, তাহলে আমাদের এই গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ ভোল্টেজের কোনো পরিবর্তন হবে কিনা। তাহলে আমরা অঙ্ক শুরু করে দিই এই মান দিয়ে। তাহলে আমরা লিখব যে আমরা কি জানি, এনএস ভাগ এনপি ইকুয়াল আইপি ভাগ আইএস। তাহলে এখন আমরা এর মান কত, এর কত হবে 1/60। এখানে আমরা লিখে দেই 1/60। হ্যাঁ, তাহলে আমরা লিখি 1/60। এখানে আমাদের কি আইপির মান দেওয়া আছে 4, হ্যাঁ, আর আইএস। তাহলে আমরা এখন কি করব, তাহলে আইএস কত হবে 240 অ্যাম্পিয়ার। এটা কি হলো, পাক সংখ্যা পরিবর্তন করে আমরা কি পেলাম,
গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আমি পেয়ে গেলাম। একইভাবে আমাকে কী করতে হবে, কি পাক সংখ্যা পরিবর্তন করে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ আমাকে বের করতে হবে। তারপর কি করতে হবে, আগের মানের সাথে এখনকার মান আমাকে কম্পেয়ার করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিন্তু কি পেলাম, পাক সংখ্যার মান পরিবর্তন করে আমরা কিন্তু কি পেলাম, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ পেয়ে গেলাম। একইভাবে আমি বের করব কি, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ আমি বের করব। তাহলে আমরা আবার লিখব, কি লিখব, NS ভাগ NP, কি লিখব, BS ভাগ BP। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মান বসিয়ে দিই। হ্যাঁ, এখন তুমি এটা মান কত, 1/60। আমাদের বিএস এর মান দেওয়া আছে না, আমাকে বিএস এর মান আমাকে বের করতে হবে, আমার বিপি মান দেওয়া আছে। তাহলে বিএস আর বিপি কত আমাদের, 220 ভোল্ট। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তাহলে আর গুণ করি, 60 বিএস বা বিএস কত হবে এখানে, ভাগ 60। এবার আমরা ভাগ করে দিই, তাহলে দেখো কত হয়, 220 ভাগ 60। তাহলে আমাদের এটা হবে 3.667 ভোল্ট। তাহলে আমরা কিন্তু কি পরিবর্তিত পাক সংখ্যা দিয়ে আমরা কিন্তু কি করলাম, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ বের করলাম, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ বের করলাম। আমরা এখন কম্পেয়ার করব। আমরা এখন কি করব, কম্পেয়ার করব। তাহলে আমরা মুছে দিই। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে লেখো যে গৌণ ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত পরিবর্তন করে 1:60 করলে তড়িৎ প্রবাহ কত হবে, পূর্বের তুলনায়। আমার এটা কত হলো, ভাগ কত, এটা কত ছিল, ওটা ছিল 160। তাহলে কাটাকাটি কত হবে, এটা কাটা দাও, এখানে 3, এখানে কত হলো 3/2 গুণ পূর্বের। একইভাবে ভোল্টেজ কত হবে, কি পূর্বের তুলনায় আমরা কি লিখবো, এটা আমাদের কত হলো, এটা হলো 3.667, আর আগেরটা কত 5.5। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা ভাগ করি, তাহলে এটা হবে 2/3 গুণ। তাহলে আমরা দেখতে পেলাম যে যদি আমাদের তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজের কিন্তু কি হবে, পরিবর্তন হবে। তাই আমরা দেখালাম। তো আগে ছিল কত ভাগ সংখ্যা, 1:40, পরে হলো কত 1:60। তাহলে আমরা কি হলো, যে আগের তুলনায় কত হলো, 3 যে পাক সংখ্যা এবং ভোল্টেজ কিন্তু কি সমানুপাতিক, কিন্তু কি এই পাক সংখ্যা তড়িৎ প্রবাহ কেমন ব্যস্তানুপাতিক। পাক সংখ্যা বাড়ে, এখানে তড়িৎ প্রবাহ কমে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে সর্বদা ধ্রুব থাকে, সর্বদা কি থাকে, ধ্রুব থাকে। সূত্র কি, P = VI। তুমি যদি মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ এবং মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ গুণ করো, আবার
গৌণকুণ্ডলীর ভোল্টেজ এবং গৌণকুণ্ডলী গুণ করো, দুইটার ক্ষমতা কিন্তু একই হবে, দুটার ক্ষমতা কী হবে? একই হবে। তাহলে আমরা পি ইকুয়াল টু VI সূত্র দিয়ে কী করবো? ক্ষমতার মান আমরা বের করব। এই অধ্যায় মোটামুটি এই কটা অঙ্কই আছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা সূত্র ভালো করে দেখবে, দেখলে আশা করি তোমরা অঙ্কগুলা পারবে। ঠিক আছে, আবারও আগামী ক্লাসে সবাইকে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কাজ শেষ করছি। আসসালামু আলাইকুম।